নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। অবশেষে 1901 দিন পরে ব্রিটেনের বেলমার্সের যে অতিরিক্ত নিরাপত্তাযুক্ত জেল, সেই জেল থেকে মুক্ত হয়ে নিজের পরিবারের কাছে, নিজের বাড়িতে অস্ট্রেলিয়ায় ফিরছেন জুলিয়ান অ্যাসেঞ্জ, যিনি উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। কেন জুলিয়ান অ্যাসেঞ্জকে 2012 সালে ইংল্যান্ডে ইকুয়েডরের অ্যাম্বাসিতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল? কেন তাকে 2019-এ অ্যাম্বাসি থেকে বের করে দেওয়া হয়েছিল? এবং কেন তারপর তাকে বেলমার্সের জেলে বন্দী হয়ে থাকতে হয়েছিল? তিনি কি এমন করেছিলেন যার জন্য পুরো পৃথিবী তোলপাড় হয়ে গেছিল? বিড়ম্বনায় পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল বলেও খবর হয়েছিল 2021 সালে। কি এমন হয়েছিল আমরা এরপরে আলোচনা করব। আপাতত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রাশিয়ান মিলিটারি গোয়েন্দা সংস্থা GUR তারা আজকে জানিয়েছে যে এই বছর 24শে জানুয়ারি যে যুদ্ধবন্দীবাহী রুশ বিমানে হামলা হয় এবং সেই হামলায় 65 জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী সহ 3 জন রাশিয়ান গার্ড এবং 6 জন ওই প্লেনের ক্রু নিহত হয়। এই ঘটনাটা ঘটেছিল আমেরিকান যে প্যাট্রিয়ট মিসাইল, যেটা আমেরিকা ইউক্রেনকে দিয়েছে, সেইটার মাধ্যমে। এবং GUR জানিয়েছে যে MIM-104 প্যাট্রিয়ট মিসাইলের 110টি টুকরো তারা পেয়েছে এবং ইউক্রেনের খারকভ থেকে এই মিসাইলটা ছোড়া হয়। সুতরাং ইউক্রেনিয়ান যুদ্ধবন্দীদেরকে রাশিয়া মারেনি, রাশিয়ার দাবি এটা ইউক্রেনই মেরেছে এবং ইউক্রেনের উচ্চপদস্থ যে সামরিক কর্তারা, তাদের আদেশেই এটা করা হয়েছে। এবং এটা শুধু রাশিয়া বলছে, ব্যাপারটা এরকম নয়। ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক টাইমস, আমেরিকার পত্রিকা, তারা একটা প্রতিবেদন প্রকাশ করে। সেখানেও তারা এটা বলে যে প্যাট্রিয়ট মিসাইল দিয়ে মারা হয়েছে এবং হয়তো ইউক্রেন জানতো না যে ওর ওই প্লেনটায় যুদ্ধবন্দীরা আছে, যদিও রাশিয়ার ইঙ্গিত অন্যরকম। আপনাদের জানিয়ে রাখি যে তারপরেও কিন্তু রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধবন্দী বিনিময় হয়েছে এবং ভ্লাদিমির পুতিনের দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার হাতে এখন যুদ্ধবন্দী আছেন ইউক্রেনের 6465 জন এবং ইউক্রেনের হাতে রাশিয়ার যুদ্ধবন্দী আছেন 1348 জন। আমরা আশা করব জলদি এই যুদ্ধ শেষ হবে এবং ইউক্রেনিয়ান এবং রাশিয়ান সমস্ত যুদ্ধবন্দীরা নিজেদের বাড়িতে ফিরবেন। অন্যদিকে আজকে ইসরায়েলের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। 9 জন বিচারপতির বেঞ্চ তারা সর্বসম্মতিক্রমে এই রায়টা দিয়েছে যে হারেদিম ইহুদি, যাদেরকে অতি গোঁড়া ইহুদি বলা হয়, তাদের ছাত্রদেরকে যুদ্ধে যেতেই হবে। এই হারেদিম যে ইহুদিরা, যারা গোঁড়া অর্থোডক্স ইহুদি বলা হয়, তাদের ছাত্ররা তারা ইসরায়েলের মিলিটারিতে যায় না। যদিও ইসরায়েলের মিলিটারিতে যাওয়া কিন্তু বাধ্যতামূলক, কিন্তু এনারা যান না। এনারা মনে করেন, এনাদের মধ্যে একটা বড় অংশ মনে করে যে জায়নবাদ এবং ইহুদি ধর্ম দুটো আলাদা। যারা জায়নবাদী তারা আসলে তারা ইহুদি নয়, তারা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। আবার একটা অংশ এই হারেদিমদের, তারা এই যুদ্ধে বা এই জায়নবাদীদের পক্ষেও আছেন। কিন্তু মোট কথা হলো হারেদিমরা সাধারণত আর্মিতে যান না, মিলিটারিতে ভর্তি হন না। এবং এই হারেদিমরা হচ্ছে ইসরায়েলের ইহুদি জনসংখ্যার 12%। এবং সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী এরকম 63,000 হারেদিম ছাত্র আছে যাদেরকে সেনাবাহিনীতে নেওয়া যায়, তাদের সেই বয়স আছে। এবং এই 9 জন বিচারপতির যে বেঞ্চ, তাদের মধ্যে উজি ভোগেলম্যান তিনি বলেছেন যে এই যুদ্ধের সময় যখন দেশ বিপদে পড়েছে, সেই সময় এই
হারদিনদের যুদ্ধে না যাওয়া এটা একটা বড় বৈষম্য তৈরি করেছে, এটার এবার একটা সমাধান প্রয়োজন বলে তিনি এই রুলিং দিয়েছেন 9 জন বিচারপতি এবং বলেছেন যে যদি না যায় যুদ্ধে তাহলে এই সমস্ত ধর্মীয় স্কুলগুলোকে যেন সরকার আর কোনো ফান্ড না দেয়। প্রসঙ্গত এই হারদিন ইহুদি যারা, তারা কিন্তু আজকে নয়, 1948 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই মিলিটারি থেকে ইসরায়েলের যে সামরিক কার্যকলাপ থেকে তারা নিজেদের একটা ডিস্টেন্স মেনটেন করেন। এবং এটাও দেখা যায়, দর্শকরা আপনারা যাদের ইচ্ছা হবে, আপনারা যাদের আগ্রহ আছে, তারা আপনারা টুইটারে গিয়ে বা এক্স এখন যেটাকে বলে সেখানে গিয়ে তোহরার জুডাইজম বলে একটা টুইটার হ্যান্ডেল আছে, সেখানে চলে যাবেন এবং সেখানে দেখতে পাবেন যে ইসরায়েলের ইহুদিদের, গোড়া ইহুদিদের একটা বড় অংশ তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আছে, তারা আরব প্রতিবেশীদের পক্ষে কথা বলেন, তারা নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ জানান এবং তাদের উপর ইসরায়েলের পুলিশ বিভিন্ন রকম দমন পীড়নও চালায়। এবার আসি জুলিয়ান অ্যাসাঞ্জের কথায়। জুলিয়ান অ্যাসাঞ্জ একজন অস্ট্রেলিয়ার মানুষ, বয়স এখন 52। তার যখন 17 বছর বয়স, সেই সময় থেকে তিনি হ্যাকিং করা শুরু করেন। তার কম্পিউটারে হ্যাক করতে ভালো লাগতো এবং হ্যাক করতে করতে তিনি মার্কিন সেনার যে সাইটগুলো আছে, যে তথ্য ভাণ্ডার আছে, সেগুলোকে তিনি হ্যাক করে ফেলেন এবং সেগুলো তিনি যখন পড়ে তার প্রচণ্ড খারাপ লাগে। তিনি যেটা ভাবেন যে যেটা করছে আমেরিকা এবং যেটা বলছে, যেটা আমরা দেখছি, তার মধ্যে মিল নেই এবং সেটা ঠিক নয়। এবং এরপরে জুলিয়ান অ্যাসাঞ্জ 2006 সালে উইকিলিক্স প্রতিষ্ঠা করেন। উইকিলিক্সের সাথে পেছনে লিক কথাটা আছে, লিক্স, এর কাজই হচ্ছে লিক করে দেওয়া, অর্থাৎ যত গোপন নথি আছে এগুলো তারা সব প্রকাশ করে দেয়। এইভাবে চলতে চলতে বিভিন্ন ছোটখাটো নথি প্রকাশ করতে করতে 2009 থেকে 11 পর্যন্ত উইকিলিক্স যা করে সেটা ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া তৈরি করে পৃথিবী জুড়ে এবং মার্কিনী সরকারের মুখোশ খুলে দেয়, সিআইএর মুখোশ খুলে দেয় এবং মার্কিনীরা কখনো কিন্তু এটাকে অস্বীকারও করেনি। যে ব্যাপারগুলো উইকিলিক্স সামনে আনে তার মধ্যে কি কি আছে, যেমন আফগানিস্তানে, ইরাকে সাধারণ মানুষের হত্যা এবং সেই মৃত্যুকে কম করে দেখানো। 2010 সালে উইকিলিক্স একটা ভিডিও প্রকাশ করে, সেই ভিডিওটা আমি দেখাতে পারতাম কিন্তু ইউটিউব রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে, সেই জন্য আমি দেখাচ্ছি না। আপনারা যদি উইকিলিক্সের পেজে যান, টুইটার পেজে যান, তাহলে পেয়ে যাবেন, যেখানে তার একটা গোপন ভিডিও বের করে আনে মার্কিন সেনার, যেখানে দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে বাগদাদে মার্কিন সেনা লক্ষ্য করে বেশ কিছু সাধারণ নাগরিক এবং 2 জন রয়টার্সের সাংবাদিককে বেছে বেছে ইচ্ছাকৃতভাবে হত্যা করছে। এবং এই যে ভিডিওটা ফাঁস হয়, এই ভিডিওটা ফাঁস হয়ে যাওয়ার পরে যেটা হয়, এই ভিডিওটা যে ফাঁস করেছিল তার নাম হচ্ছে ব্র্যাডলি ম্যানিং ধরা পড়েন এবং তার 35 বছরের জেলের সাজা হয়। পরবর্তীকালে তিনি ছাড়া পান। এবার বলুন, ব্র্যাডলি ম্যানিং তিনি দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও জুলিয়ান অ্যাসাঞ্জ যেটা ফাঁস করে দেয় সেটা হচ্ছে পাকিস্তানে বা আরো এরকম বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশে কে প্রধানমন্ত্রী হবে সেটা মার্কিন অ্যাম্বাসি ঠিক করে দিচ্ছে। উইকিলিক্স আরো যেটা প্রকাশ করে দেয়, যেটা আমরা সবাই জানি, পৃথিবীতে একটা প্রচলিত, যে 1989 সালে চীনে তিয়ানমেন স্কোয়ারে একটা বিশাল গণহত্যা চালিয়েছিল, ছাত্রদের উপর ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল চীন। উইকিলিক্স যেটা করে, মার্কিন কর্মকর্তাদের যে কেবেল সেটাকে ফাঁস করে দেয়। সেটা আপনারা পড়তে পারবেন যদি গুগলে সার্চ দেন, উইকিলিক্সের যেটা সেটা আছে সাইটে, দেখবেন
মার্কিনীদের নিজেদের পত্রলাপ আছে এবং সেখানে এটা দেখা যাচ্ছে যে যেইভাবে ব্যাপারটা প্রচার করা হয়েছে আদৌ ব্যাপারটা এরকম কিছু হয়নি। কি হয়েছিল কি হয়নি, যারা উৎসাহী দর্শক আছেন তারা উইকিলিক্সে গিয়ে এই সিআইএ এর যে স্টেশন হেড বেইজিংয়ে, যার সামনে ঘটনাটা ঘটেছে, তিনি কি বলছেন সেটা সেখানে পেয়ে যাবেন এবং তার পরবর্তীকালে এটাকে ফুলিয়ে ভাবে বিভিন্ন রকম গল্প চড়ানো হয়েছে। এরকম বিভিন্ন প্রকার বিব্রতকর মানে লিক তারা করেই গেছে এবং প্রায় 10 লক্ষের কম বেশি গোপন নথি তারা লিক করে দিয়েছে এবং এর জন্য গোপন নথি, দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক নথি ফাঁসের অভিযোগে অ্যাসাঞ্জকে অভিযুক্ত করা হয় এবং তার বিরুদ্ধে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তার বিরুদ্ধে কিন্তু সুইডেনে একটা মোলেস্টেশন কেসও আসে। অবশেষে অ্যাসাঞ্জ যেটা করেন 2012 সালে, যেহেতু ইকুয়েডরে সেই সময় বামপন্থী সরকার এসেছিল, তারা রাজি হয় এবং অ্যাসাঞ্জকে স্মরণ দিতে, এবং অ্যাসাঞ্জ ইংল্যান্ডে লন্ডনে যে ইকুয়েডরের যে অ্যাম্বাসি আছে সেখানে গিয়ে তিনি আশ্রয় নেন। আপনাদের জানিয়ে রাখি যারা জানেন না তাদের, যে কোনো দেশের অ্যাম্বাসি হয় সেই দেশের সার্বভৌমত্ব থাকে তার মধ্যে। যেমন এখানে যে কলকাতায় যে আমেরিকান অ্যাম্বাসি আছে, আমেরিকান সেন্টার আছে, সেই আমেরিকান সেন্টারে যারা গেছেন তারা দেখেছেন ভেতরে কিন্তু আমেরিকান পুলিশ আছে। আমেরিকান সেন্টারের চত্বরটা কিন্তু ভারত সরকারের নয়, ওটা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের। একইভাবে লন্ডনে ইকুয়েডরের যে দূতাবাস, সেই দূতাবাসের নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণভাবে ইকুয়েডর সরকারের হাতে। ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জকে অ্যাসাইলাম দিয়েছিল, সুরক্ষা দিয়েছিল, এবং অ্যাসাঞ্জ সেখানে 2012 থেকে 19 সাল পর্যন্ত সেই অ্যাম্বাসির ভেতরে বা দূতাবাসের ভেতরেই থাকতেন। মধ্যেখানে তিনি বেশ কিছু ইন্টারভিউ করেছেন পৃথিবীর বিভিন্ন বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিত্বদের সাথে, যাদেরকে পশ্চিমারা পছন্দ করেন না, তাদেরকে করার প্রশ্ন করেছেন কম্পিউটারে বসে, যেটা তিনি করতে পারতেন তখন। এরপরে 2019 সালে যেটা হয়, ইকুয়েডরের সরকার উল্টে যায়, দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসে এবং অ্যাসাঞ্জের ওপর থেকে এই যে অ্যাসাইলামটা তারা প্রত্যাহার করে নেয়। এবং এই প্রত্যাহার করে নেওয়ার ফলে যেটা হয়, তাকে ইকুয়েডরের অ্যাম্বাসি থেকে বের করে দেওয়া হয় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে এই বেলমার্স জেলে রেখে দেয়। এই জেলে 23 ঘন্টা তাকে একটা ঘরের মধ্যে একা রাখা হতো এবং লন্ডনে তার কেস চলতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চায় সেটা হচ্ছে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে চলে যেতে। এর মধ্যে 2021 সালে ইয়াহু একটি নিউজ ফাঁস করে, সেটা বলে যে সিআইএ এবং মার্কিন কর্মকর্তারা তারা জুলিয়ান অ্যাসাঞ্জকে হত্যার পরিকল্পনা করেছে। যাই হোক, এরপর যেটা হয়, অ্যাসাঞ্জের পক্ষে পুরো পৃথিবীর সাংবাদিকরা, মানবাধিকার কর্মীরা তারা দাঁড়িয়ে যান। তারা বলেন কোনোভাবেই অ্যাসাঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে না, কারণ সেখানে তার মৃত্যুর সম্ভাবনা আছে, কারণ মার্কিন সরকারই তাকে মেরে ফেলতে চায়। তো এই কেস চলছিল। অবশেষে উইকিলিক্স আজকে জানিয়েছে যে 24 তারিখ অর্থাৎ গতকাল জেল থেকে তিনি ছাড়া পেয়েছেন এবং একটা নেগোসিয়েশন হয়েছে, একটা আপোষ হয়েছে মার্কিন সরকারের সাথে। কি আপোষ হয়েছে? যে তিনি চলে যাবেন উত্তর মারিয়ানা দ্বীপে, যেটা অস্ট্রেলিয়ার পাশে, অর্থাৎ তিনি যে দেশের বাসিন্দা সেই অস্ট্রেলিয়ার পাশে উত্তর মারিয়ানা দ্বীপ, যে দ্বীপটা হচ্ছে আমেরিকান সরকারের উপনিবেশ। সেখানে কোর্টে তিনি যাবেন এবং নিজেকে আংশিকভাবে দোষ স্বীকার করবেন এবং তাতে নাকি তার 5 বছরের সাজা হওয়ার কথা, এই যেগুলো জানা যাচ্ছে। যেহেতু তিনি 5 বছর খেটে ফেলেছেন 2019 থেকে 2024 পর্যন্ত, ফলত তার আর সাজা হবে না। কিন্তু ক্রেইগ মুরি, একজন প্রাক্তন ব্রিটিশ রাষ্ট্রদূত, তিনি আশঙ্কা করছেন, তিনি আজকে রাশিয়া টুডেকে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে
এটা গিল্ট প্লিট করলো মানে সে দোষ স্বীকার করলো কি না করলো সেটা গুরুত্বপূর্ণ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বা সিআইএ তার যে গুপ্ত ঘাতকরা কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জকে ছাড়বে না, অর্থাৎ তিনি মুক্ত হওয়ার পরে জুলিয়ান অ্যাসাঞ্জের প্রাণনাশের আশঙ্কা করছেন। যে উইকিলিক্স ছিল বা এখনো যেটা আছে টুইটারে চলে, ব্যাপকভাবে তার কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে 2022 সালের পরে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে তার ফান্ডিং আটকে দিয়েছে, তার প্রকাশ বন্ধ করে দিয়েছে এবং জুলিয়ান অ্যাসাঞ্জ এবং ব্র্যাডলি ম্যানিং এরা একটা প্রশ্ন তুলে দিয়েছে যে রাষ্ট্রের নিরাপত্তা আগে নাকি সত্য এবং মানবাধিকার আগে। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাবে। শুভরাত্রি।